শিবরাত্রি চলে এসেছে আর মাত্র দুদিন শেষ। তাই আজ আমি সঞ্জিতা তোমাদের জন্য এমন একটি শিব মন্দিরের সন্ধান দেব যেখানে শিব ঠাকুর জাগৃত এবং কি প্রায় 500 বছর পুরনো এই মন্দির। তাছাড়া যারা ট্রেকিং করতে ভালোবাসে তাদের জন্য একটা দারুণ একটা জায়গার সন্ধান দেব, এবং কি যারা পিকনিক করতে চাইছে বা এই যে শহরের এত কোলাহল আছে সেখান থেকে যদি একটু নিরিবিলি জায়গায় একটু সময় কাটাতে চাই তার জন্য একটা দারুণ একটা জায়গার তোমাদের সন্ধান দেব। তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শুরু করে নিই। তো আজকে আমি যে জায়গার কথা বলছি সেটা হচ্ছে একটা বাঁকুড়ারই একটা জায়গা, সেটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। আর তোমরা যদি আমার আগের পার্টটা যদি না দেখে থাকো তাহলে আমি সেটা ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এটা অবশ্যই দেখে নিও। এটা হচ্ছে বাঁকুড়ার পার্ট 2 ব্লগ। তো ফার্স্ট ব্লগে আমি ভিংড়ি যে কালী মন্দির আছে সেটা আমি গিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে, যেহেতু সকালবেলা উপোস করেছিলাম তাই ওখান থেকে পুজো করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এই যে দামোদর নদী, আমরা এখন দামোদর নদীটা পেরিয়ে এখন আমরা অনেকটা এখন আগেই যাব। তারপরে আমরা ওখানে কিছু খাবো, কারণ সকাল থেকে তো না খেয়ে আছি। তো এখানে আমরা চলে এসেছিলাম একটু খেতে, রিফ্রেশ পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে একটু আমরা কচুরি খেয়ে নিলাম। তারপরে কচুরিটা মোটামুটি ছিল, এভারেজ ছিল, খুব বেশি ভালো সেটা বলবো না। কচুরি ছিল আর তার সাথে দিয়েছিল সয়াবিন আর যে মটরের একটা ঘুগনি ছিল। তারপরে এখান থেকে সোজা আমরা বেরিয়ে পড়লাম বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ সুন্দর, আর অত রাস্তাটা কিন্তু খারাপ নয়, ভালো লাগবে। কিভাবে যাবে সেটা তোমাদেরকে বলে দেব এর মাধ্যমে এই ভিডিওতে। তো দেখো আমরা এখন একদম বিহারীনাথের কাছাকাছি পৌঁছেই গেছি। তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে আসানসোলের যে কোনো ট্রেন ধরে চলে আসবে, আর আদ্রাগামী বা টাটানগরের যে ট্রেনগুলো হয় সেটা ধরবে, সেটা দিয়ে মধুকুণ্ডা আসবে। তারপরে মধুকুণ্ডা স্টেশন থেকে ট্রেকার ধরে ইটুরি মোড়, আর ইটুরি মোড়ে থেকে একটা অটো ধরে তোমরা বিহারীনাথ পাহাড়ে তোমরা চলে আসতে পারো। এবং তাছাড়া যদি তোমরা চাও তাহলে কলকাতা থেকে তোমরা কার বা বাইক তোমরা সেভাবেও তোমরা আসতে পারো রিজার্ভ করে। এবং এটা তোমার শালতোড়া থেকে খুবই কাছে হলো। তোমরা যদি রানীগঞ্জ থেকে যদি ডাইরেক্ট শালতোড়া এসে যাও তাহলেও কিন্তু হবে। শালতোড়া থেকে তোমরা তোমরা অটো তোমরা পেয়ে যাবে, তোমরা সেভাবে বিহারীনাথ পাহাড়ে চলে আসতে পারো। আর ডিসক্রিপশন বক্সেও তোমাদের কিন্তু আমি সব শেয়ার করে দেবো, তা অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সটা তোমরা চেক করো। তাহলে এখানে এই যে দেখছো সামনে তুমি এই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের বিহারীনাথ পাহাড়। আর রাস্তাটা জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগছিল। আর এই সমস্ত জায়গাতে যাওয়ার জন্য একদম বেস্ট টাইম হচ্ছে ঠান্ডার সময়, কারণ কি রাস্তাতে কিন্তু কোনো শেড নেই, যেটাতে নাহলে এতটাই, যেহেতু বাঁকুড়া একটা গরম একটা জায়গা, তাই এখানে যাওয়ার জন্য একটা বেস্ট টাইমটাই হচ্ছে উইন্টার সিজন। আর এই দেখো আমি একটুখানি দাঁড়িয়ে এখানকার ফটোটা তুলছিলাম, কারণ কি এটা হচ্ছে বাঁকুড়ার হচ্ছে সবথেকে উচ্চতম পাহাড়, যার হচ্ছে যে হাইট হচ্ছে 451 মিটার, প্রায় 1480 ফুট। আর এইগুলো যখন তুমি ওর কাছাকাছি যাবে তখন তোমরা প্রচুর হোটেলস পাবে যেখানে তোমরা থাকতে পারবে। এবং কি তোমরা যদি অফ সিজনে যাও তাহলে তো তোমরা অ্যাভেলেবেল তোমরা এখানে হোটেলস পেয়ে যাবে। আর এখানে একটা তোমার বিহারীনাথের ইকো ট্যুরিজমে আছে, যেটা হচ্ছে বেস্ট ভিউ হচ্ছে, তোমরা যদি এখানে থাকো তাহলে এখান থেকে বেস্ট ভিউ পাবে তোমরা বিহারীনাথ পাহাড়ের। এবং কি সেই মন্দিরটাও কিন্তু খুব কাছাকাছি আছে। বাচ্চাদের জন্য একটা খুব দারুণ একটা পার্ক আছে, সেটাও তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এবার আমরা এই পাশ থেকে আমি চলে গেলাম এই পার্কে প্রায় 10 টাকার মতো লাগছে টিকিট। আর দারুণ একটা হচ্ছে পার্ক, খুব বড় পার্ক আছে, বাচ্চারা এখানে আসলে কিন্তু খুবই ওদের ভালো লাগবে। আর সামনেই হচ্ছে একটা বড় একটা শিব ঠাকুরের একটা তোমার বিগ্রহ আছে, খুব ভালো লাগছিল এখানে। আর বেশ নিরিবিলি জায়গা, আর এখান থেকেও পুরো কিন্তু পাহাড়টাকে দেখা যায়। তো যদি তোমরা আসো তাহলে অবশ্যই তোমরা এই পার্কটা একবার ঘুরে যেও। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা একটু সাইড হয়ে, যে রাস্তাটা ছিল ওই সাইড হয়ে আমরা একটু এগিয়ে গেছিলাম দেখতে। তো এইটা কিন্তু যে বিহারীনাথ পাহাড়ে যে যাওয়ার যে রাস্তা, সে যে পাহাড়ের যে উপরে ওঠার সেটা কিন্তু নয়, জাস্ট একটু সাইডে যে রাস্তাগুলো থাকে এখান থেকেও যাওয়া যায়, ওনারা বললেন আশেপাশে লোকরা। বাট আমরা এখান থেকে যাব না, অন্য আরেকটা জায়গা থেকে যাব, সেটা দেখাবো। কিন্তু তার আগে আমরা চলে গেছি মন্দিরে।
ঠিক তার পার্কের পাশেরই যে রাস্তাটা আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবে মন্দির। তো এখানে যাও এই মন্দিরে। তো বলে রাখি ঠিক এই মন্দিরের ঠিক তার উল্টো দিকেই একটা বড় একটা পবিত্র একটা কুণ্ড আছে। এখান থেকে সবাই জল নেয়, আর এই জলটা দিয়েই কিন্তু শিব ঠাকুরের অভিষেক করা হয়। তো এখানে যেহেতু আমি তো আগে থেকে খেয়ে নিয়েছিলাম, তো সেখানে তো পুজো তো আর করবো না, বাট হ্যাঁ একটু আমি একটু হাতটা একটু ধুয়ে একটু যেরকম আমরা গঙ্গা জল যেরকম একটু ছিটিয়ে নিই, তো সেরকম যেহেতু এটা একটা পবিত্র একটা কুণ্ড আছে, তো সেখান থেকে একটু জলটা আমি ছিটিয়ে নেব, তারপরে মন্দিরে প্রবেশ করব। তো যেহেতু আমি জুতো পরেছিলাম, তো বেশি আমি নিচের দিকে যেতে পারছিলাম না, নাহলে তো জুতোটা পুরো ভিজে যাবে। তো একটুখানি আমি জলটা জাস্ট ছিটিয়ে নিয়েছি। আর খুব ভালো লাগবে, অবশ্যই তোমরা একবার হলে এখানে এসো। আর যারা এখানে এসেছো তারা তো জানবেই যে এই জায়গাটা কতটাই সুন্দর। আর তারপরে একদমই জাস্ট সোজা আমরা চলে যাব ভিতরে বাবার কাছে। আর এটা কিন্তু খুবই জাগ্রত, এবং কি এখানে বলা হয়েছে যে এখানকার যে ভক্তরা আছে তারা বিশ্বাস করে যে এখানে যে আমাদের যে শিব ঠাকুরের যে বাহন নন্দী, ওনার কানের মধ্যে যদি নিজের মনস্কামনা বলা হয় তাহলে নাকি সেটা কিন্তু পূর্ণ হয়। তো তোমরা যদি আসো তো অবশ্যই তোমরাও এই কাজটা করতেই পারো। আর এখানে একদম প্রথমে যেটা হচ্ছে, সামনে হচ্ছে ভৈরব বাবা, ওনার হচ্ছে একটা ছোট্ট করে এখানে একটা মন্দির করা আছে, অনেকগুলো এখানে ঠাকুরের মন্দির আছে। তো প্রথমে এটা হচ্ছে, তারপরে এইটা হচ্ছে মেন মন্দিরটা। এখানে যেনাকে বলা হচ্ছে বিহারীনাথ মন্দির, যেটা শিব ঠাকুরকেই নাম দেওয়া হয়েছে। চারদিকে খুব সুন্দর একটা ঠাকুরের সব যে আছে, ঠাকুরের যে কীভাবে বিয়ে হয়েছে সেই শিবরাত্রির একটা যে পর্বের সব কিছু দেওয়া আছে চারদিকে ছবি করে। আর এখানে হচ্ছে শিব ঠাকুর যেনার পুজো হয়। আমি একটু নমস্কার করে তারপরে আমি সেই যে বলা যেরকম হয়েছে যে এখানে নাকি নন্দী ঠাকুরের যদি কানে কিছু বলা হয় তা সেটা পুরো হয়, তাই আমিও নিজের একটা উইশ ওনার কাছে চেয়ে নিলাম। তবে তোমরা যদি এখানে শিবরাত্রি বা তোমরা যদি শ্রাবণ মাসে আসো তখন কিন্তু প্রচুর ভিড় হবে। আমি যেহেতু অফ সিজনে গিয়েছিলাম তাই, কারণ এখানে একটু ভিড়টা ছিল না। আর এরপরে ওখানে মন্দিরে প্রণাম করে আমি বেরিয়ে আসলাম। আর এখানে একটা বিশাল বড় একটি নন্দী ঠাকুর আছে, তো এখানেও চলে আসলাম। আর এখানে ওনাকে একটু প্রণাম করে নিজের যে উইশ ছিল, নিজের মনস্কামনা ছিল, সেটা ওনাকে বললাম। দারুণ একটা জায়গা আছে ফটোশ্যুটের করাও, কিন্তু দুর্দান্ত একটা জায়গা তোমরা এখান থেকে পাবে। এবং মন্দির থেকেও কিন্তু তুমি যে পাহাড়টা আছে বিহারীনাথ পাহাড়, তোমরা সেটা ভালো একটা ভিউ পাবে। তারপরে আছে এখানে একটা হনুমান মন্দির আছে, এছাড়া এখানে কালী মন্দিরও আছে, যেখানে যখন আমি গিয়েছিলাম তখন ওখানে পুজো হচ্ছিল। তারপর এখানে মা পার্বতীর মন্দিরও আছে, এটা হচ্ছে মা পার্বতীর মন্দির। হনুমান মন্দিরের পর হচ্ছে মা পার্বতীর মন্দির, এবং তারপরই আছে মা কালীর মন্দির। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরা দেববা চক্ষুরাতং শ্রী বিষ্ণু শিবরে শিবরে শান্তির গোত্রশ্রী শাসো পশ্যন্তি সবাইকে বর্ধনা। এদিকে হচ্ছে তোমার রাধা কৃষ্ণ মন্দির, আর কি নাম আছে আর একটা বিষ্ণু মন্দির, রাধা কৃষ্ণ। দর্শন করার পর যখন আমরা বেরিয়ে আসছিলাম তখন যে বাইরে মন্দিরের সামনে কিছু যারা মন্দির দেখাশোনা করে ওনারা ছিলেন, ওনারা বললেন যে শিবরাত্রিতে যেহেতু এখানে একটা বড় অনুষ্ঠান হয়, অনেক দূর দূর থেকে লোকরা আসেন এখানে, তাই এখানে যে কখন কি হবে সেই অনুষ্ঠানের সূচিটা উনি আমাকে দিয়েছেন। তো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি, যদি তোমরা যাও তাহলে অবশ্যই এখানে সমস্ত টাইম এবং কি কখন কোন সময় কি হবে তার সমস্ত ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তাহলে তোমাদের খুব সুবিধা হবে এখানে যেতে। এবং তোমরা যদি কোনো রকমের দান করতে চাইছো, যেহেতু এই মন্দিরটাকে আরও সুন্দর করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমরা সেটা দিতে পারো, আমিও দিয়েছি। আর তারপরে এখানে যে মন্দির দর্শন করার পর আর আমরা চলে গেলাম এবার বিহারীনাথ পাহাড়ে
একটু চড়বো এবার যেহেতু। আর যারা ট্রেকিং করতে দাও তাদের জন্য তো একটা দুর্দান্ত জায়গা। আর একদম হ্যাঁ, তাছাড়া বলে রাখি যে এখানে যে বিহারীনাথ পাহাড়ের বা তুমি যে মন্দিরটা আছে সেখানে একদম, আজ তোমাদের যদি ওয়াশরুম করতে হয় তোমরা একদম এখানে পাশে পেয়ে যাবে, তার উল্টো দিকেই আছে ওয়াশরুম। এবং কি পিকনিকও তার এই আশেপাশে যে আছে অনেক বড় একটা জায়গা আছে, এরিয়া, যেখানে তোমরা আরামসে তোমরা পিকনিক করতে পারবে। আর এবার আমি এখান থেকে চড়ছি বিহারীনাথ পাহাড়ে। তবে এটা বলে রাখি, যারা ট্রেকিং করতে চাইছো উপরে যাবে একদম, তাহলে কিন্তু অবশ্যই নিচ থেকেই তোমরা কিন্তু জল নিয়ে নেবে। আর বা কিছু যদি খাওয়ার কিছু ইচ্ছে থাকে তাহলে কিন্তু একদম মন্দিরের সামনেই তোমরা হোটেল পেয়ে যাবে, খেয়ে নেবে। কারণ এই রাস্তার মাঝে তোমরা কিন্তু কিচ্ছু পাবে না, একদমই নিরিবিলি হলো। তাই তোমরা যদি উপরে একদম শেষ পর্যন্ত যাও তাহলে কিন্তু প্রচণ্ড জল পিপাসা পাবে, তাই তোমরা কিন্তু জলটা নিচ থেকে ক্যারি করে নেবে, উপরে কিন্তু কিছুই তোমরা পাবে না। তো আমি এখানে কিন্তু অতটা উপরে চড়িনি, কারণ আরও অন্য অন্য জায়গায় আমার যাওয়ার ছিল। সো আর এতটা আমার একটু গরমও লাগছিল, প্রচুর মানে মানে এতটাই রোদ ছিল যে আর বেশি থাকা যাচ্ছিল না। বাট তাও আমি একটু সোয়েটারটা পরেছিলাম, বিকজ কি যেহেতু একটু সানবার্ন হতে পারে, তাই আমি একটু কষ্ট করে পরেছিলাম। যেহেতু আমি বাইকে যাব তাই তারপর তো আর আমাকে গরম লাগবেই না, তাই আমি সোয়েটারটা আর খুলিনি। তা এবার আমি তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে কিভাবে আছে। তোমরা যাবে, যদি কোনো রকমের কোনো কিছু জানতে চাইছো তো অবশ্যই আমাকে কমেন্ট করো। নেক্সট ব্লগে আবার দেখা হবে।